আজকে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকেফাল আছেন, দেশের মানুষ ওয়াকেফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগেও নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে, সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব, যারা দলকে সুসংগঠিত করবে, যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে, যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে, যারা সত্যিকারভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে। ঠিক একইভাবে আজ যখন দেশে, আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে, এই এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। আজকে নির্বাচন হলে দেশে, কেন আমরা নির্বাচন চাইছি, বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে, কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র
সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকারভাবে জনগণের কথা বলবে, যারা সত্যিকারভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে। তাহলেই একমাত্র সংসদে বসে আলোচনা হতে পারে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানে যে সন্তানরা, তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে আমরা সাজাতে পারবো, যাতে করে তারা ভবিষ্যতে শুধু পুঁথিগত বিদ্যা না, তারা যে আমাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধের আলোকেও শিক্ষিত হয়ে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। আজকে যদি নির্বাচনের, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃতভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, তাহলে সেই জনপ্রতিনিধিরা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা যায়, কিভাবে হাসপাতালগুলোতে, বিভিন্ন চিকিৎসালয়গুলোতে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায়, কিভাবে তাদেরকে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যায়। আজকে যদি সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে বাংলাদেশের কৃষকদেরকে তাদের সমস্যাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কমিয়ে নিয়ে এসে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা যায়, কৃষকদের সমস্যার সমাধান করা যায়। এইভাবে প্রত্যেকটি সেক্টরের সমস্যা কিভাবে পর্যায়ক্রমিকভাবে সমাধান করা যায়, এবং আমরা যে 31 দফা দিয়েছি সংস্কার প্রস্তাব দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শুধু আমরাই নয়, বিভিন্ন দল দিয়েছে, বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে, তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। সেজন্যই আজকে আজকে আমাদের দলের সংগঠনকে গড়ে তুলতে সম্মেলন যেরকম প্রয়োজন, আজকে দলের প্রকৃত নেতৃত্ব, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য সম্মেলন যেভাবে প্রয়োজন, ভোটাভুটি যেভাবে প্রয়োজন, ঠিক একইভাবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে শিল্প বিপ্লব শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে কৃষকের সমস্যার সমাধান করতে হয়, তাহলে অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যারা দেশের স্বার্থে কথা বলবে, যারা দেশের মানুষের কথা বলবে, এবং তার জন্য প্রয়োজন নির্বাচন। এই কথাটা পরিষ্কারভাবে এই কথাটা পরিষ্কারভাবে আজকে আমাদেরকে তুলে ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ এটি হচ্ছে পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ আছে,
পৃথিবীতে যে সকল উন্নত দেশ আছে তারা এই গণতন্ত্র চর্চার মাধ্যমেই ধীরে ধীরে তাদের দেশের অনেক সমস্যার সমাধান তারা করেছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, দলকে সুসংগঠিত করতে হলে, দলে প্রকৃত নেতৃত্ব তৈরি করতে হলে সম্মেলনের যেমন কোনো বিকল্প নেই, ঠিক একইভাবে দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই নেই নেই। কারণ সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। একমাত্র সেই নির্বাচনের মাধ্যমে দেশের সমস্যাকে আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। ঠিক যেভাবে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন চুয়াডাঙ্গা বিএনপিকে আবার শক্তিশালী রাজনৈতিক ভিত্তির উপরে গড়ে তোলার জন্য, সঠিক নেতৃত্ব বাছাইয়ের জন্য, ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের জন্য, ঠিক একইভাবে দেশেরও ভবিষ্যৎ নেতৃত্ব, দেশেরও ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প পথ নেই। আসুন আজকে আমরা জেলা বিএনপির সম্মেলনকে যেরকম সফল করার জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে আমরা সেটিকে যেমন সফল করব, আগামী দিনে আসুন দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি। এখানে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, কাউন্সিলররা উপস্থিত হয়েছেন, সর্বপর্যায়ের চুয়াডাঙ্গার সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এর বাইরেও চুয়াডাঙ্গাবাসীর বিভিন্ন এলাকা থেকে বহু সাধারণ মানুষ, ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। আসুন, আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এটিকে যদি করতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। আমি এখন আমার এখানে উপস্থিত বিএনপির সকল ভাই বোনদেরকে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূলের নেতাকর্মী যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি বক্তব্য তুলে ধরতে চাই বক্তব্য শেষ করার আগে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটি কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? দেখি কারাগারে বিশ্বাস করেন। এই যে প্রত্যেকটি মানুষ হাতে, ধন্যবাদ, হাত নামান। এই কথাটি যদি সত্যিকার ভাবে বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজ নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু কথা বললেই হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই দেশে দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রফতানির দেশে পরিণত করেছিল। এই দেশে মাত্র কয়েকটি পাটের কারখানা ছিল, সেখান থেকে বিএনপি বাংলাদেশকে আজকে বিশ্বের অন্যতম গার্মেন্টস রফতানির দেশে পরিণত করেছে। এই দেশের মানুষ, আগে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো, শুধু কৃষিকাজের বাইরে তেমন কোনো কর্ম ছিল না। আজ শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, এইরকম আরো বিভিন্ন কারণে
খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালনা করেছেন, সে সময় খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদের শিক্ষা ব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে করে দেয়া হয়েছিল। এরকম আরো বহু কাজগুলো আছে, এবং সে কারণেই দেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনে এগিয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দায়িত্ব ইনশাল্লাহ দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্ব নেওয়ার মতন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকে আসুন এই সম্মেলনে যেমন আমরা আজকে সিদ্ধান্ত নেব যে আগামী দিন চুয়াডাঙ্গায় কারা দলকে পরিচালনা করবেন, সেই যোগ্য নেতৃত্ব যেমন আমরা বাছাই করে নিব, একই সাথে আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেই পর্যায়েরই নেতা বা কর্মী হয়ে থাকি না কেন, প্রিয় সহকর্মীবৃন্দ মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার, আমরা যে পর্যায়ের নেতা কর্মী হয়ে থাকি না কেন, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে, যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি, তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন, তারা কি চায় আপনি কিভাবে চলেন, তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন, তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা দুইবার চিন্তা করবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই সম্মেলনে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই একটি কথা, সেটি হচ্ছে স্বৈরাচারের দল নেই এখন। মানুষ তাকে, সাধারণ মানুষরা তাদেরকে ঘৃণা করে। তাদের বিগত 15 বছর, এক যুগের বেশি সময় ধরে তারা দেশ এবং দেশের মানুষের সাথে যা করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ। যেই নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেই নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন, সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয়, অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন ভাবে, খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যেই পদ দ্বিতীয় পর্ব, সেটিও আপনারা এই শৃঙ্খলার মতন করে, এইটাতে যেভাবে শৃঙ্খলা ভাবে করছেন, সেটিও সক্ষম হবেন। কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না, আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। চুয়াডাঙ্গায় আপনারা সীমাবদ্ধ নন, আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের 55,126 বর্গ মাইল। এই দেশের 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে। আপনি শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার সৈনিক আপনি। কাজী আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে। কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন, যারা নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন, প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ, এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী। আমাদের আচরণ হবে আমরা যাতে 31 দফা যেটি জাতির সামনে হাজির করেছি, সেই 31 দফা আমরা পূরণ করার জন্য
যা যা করা উচিত আমাদের, আমরা সেই মোতাবেক নিজেদেরকে তৈরি করব। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের প্রতিজ্ঞা আজ। পরিশেষে আমি এই সম্মেলনের সফলতা কামনা করে এবং একই সাথে এই সম্মেলন আয়োজনকে সফল করার জন্য, এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের যে আহ্বায়ক কমিটি অত্যন্ত পরিশ্রম করেছেন, এই সকল ব্যবস্থা যারা আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও একটি কথা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় বিএনপির ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুধাবন করতে হবে, আপনারা বিএনপির কর্মী, আপনাদের কাঁধে দেশের মানুষ কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। পরিশেষে এই অনুধাবন করার আহ্বান রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।